সাবানে কাচা জামা কাপড়ের ঝুড়িটা কাকালে নিয়ে ভিজে শাড়িতেই পুকুর থেকে উঠে দাঁড়ালো শেফালি। ঘাটের ৩টে সিঁড়ি উঠতেই মুখোমুখি হলো সলিলে। ভুরু নাচিয়ে মুচকি হাসল সলিল। হেব্বি ফিগার মাইরি তোমার। নিজের প্রশংসা শুনে মনে মনে খুশি হলেও কৃত্রিম রাগ দেখিয়ে চোখ পাকালো শেফালি। এসব কি কথা? আমি তোমার বৌদি হই না? সলিল আরো ২ পা এগিয়ে এসে বলল, বৌদির সঙ্গে একটু রঙ্গ রসিকতা করব না তো করব কার সঙ্গে শুনি? কেন, তোমার অঞ্জু রানীর কি হলো? গিয়ে দেখো, তোমার পথ চেয়ে বসে আছে সে। অঞ্জু আমার পথ চেয়ে বসে থাকে না গো এখন আর। ওর বিয়ের জন্যে উঠে পুড়ে লেগেছে ওর ছোদ্দা। ভালো ভালো সম্বন্ধ আনছে ওর মামা। তাই এখন হলুদ মেখে ঘরে বসে ওই কালো রঙকে ফর্সা করার চেষ্টা করছে। শেফালি বলল, গায়ের রং ফর্সা না হলেও অঞ্জুকে দেখতে মোটেই খারাপ নয়। তাছাড়া প্রেম তো ওর সঙ্গেই করেছিলে। তুমি ওর মাকে গিয়ে বলো যে তুমি বিয়ে করবে ওকে। সলিল ঠোঁট বেঁকিয়ে বলল, ধুস, প্রেম না ছাই, সেসব কবে চুকে বুকে গেছে। ওই তো রূপের ছিরি। ওকে বিয়ে করার জন্যে ওর মায়ের পায়ে গিয়ে পড়বো নাকি? হ্যাঁ, হতো তোমার মতো সুন্দরী, তাহলে না হয় দেখা যেত। সলিলের লোলুপ দৃষ্টি শেফালির সুডৌল বুকের উপর ঘোরাফেরা করছিল। কথা বলতে বলতে কাপড়ের ঝুড়ি থেকে টপকে পড়া জল কিছুটা হাতে নিয়ে শেফালির মুখে ছিটিয়ে দিল সলিল। ঠোঁট দিয়ে চুমু খাওয়ার ভঙ্গিমা করে বলল, আমার লাভলি বৌদি। ঠোঁট টিপে হাসল শেফালি। কাল তোমার দোকান বন্ধ তো? সন্ধ্যাবেলায় এসো চা খেতে। সলিল বিগলিত হয়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ গো, বলছি। চায়ের সঙ্গে কি খাবে বলো? গরম সিঙাড়া না চপ? তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাব। তোমার যা মন চায় তাই এনো। শেফালি বাড়ির দিকে পা বাড়াতেই শীষ দিতে দিতে পুকুরের জলে নেমে পড়ল সলিল। বাড়ি ফিরে কাপড় পাল্টে উঠোনের তারে ভিজে জামা কাপড় শুকোতে দিচ্ছিল শেফালি। ওর চোখ চলে গেল সলিলদের নতুন তৈরি দোতলার ঘরগুলোর দিকে। ৬ বছর আগে বউ হয়ে এই শিকদার বাড়িতে যখন এসেছিল শেফালি, তখন শিকদার গোষ্ঠীর মধ্যে একমাত্র পাকা ছাদ ছিল ওর শ্বশুর বাড়ির। শ্বশুরের অন্য ৩ ভাইদের ছিল টালির কিংবা টিনের ছাদওয়ালা বাড়ি। দুজনের বাড়ি এখনো সেই রকমই আছে। তবে মেজ জেঠ শ্বশুরের ছোট ছেলে সলিল ব্যবসা করে বাড়ির ভোল পাল্টে ফেলেছে। বছর ৪ আগে ৩টে পাকা ঘর, রান্নাঘর ও বাথরুম তৈরি করেছিল ও। এই বছর আবার ২ তলা তুলেছে। জ্যাঠ শ্বশুরকে দেখেনি শেফালি। ওর বরের কাছে শুনেছে শহরে ফুটপাতের উপর বসে সস্তা রবারের জুতো আর হাওয়াই চপ্পল বিক্রি করত সলিলের বাবা খুব অল্প বয়স থেকে। বাড়ি থেকে সাইকেলের কেরিয়ারে বেঁধে বস্তায় ভরে জুতো নিয়ে যেত। পলিথিনের উপর জুতো সাজিয়ে নিচে একটা পিঁড়িতে বসত। গরিব মানুষরাই ছিল তার খদ্দের। বহু কষ্ট করে টাকা জমিয়ে মাঝ বয়সে এসে একটা জুতোর দোকান করেছিল। সলিল ১৭-১৮ বছর বয়স থেকে বাবার সঙ্গে দোকানে বসত। কিন্তু দোকান করা ২ বছর পরই মারা যান ওর বাবা। তারপর থেকে দোকানের দায়িত্ব নেয় সলিল। ব্র্যান্ডেড কোম্পানির জুতো থেকে হাল ফ্যাশনের কম দামের জুতো সবই রাখে ও। মেয়েদের ভিড় হয় বেশি, তাতে সলিলের দৃষ্টি সুখ মেটে, কিন্তু নিজের লাভের ব্যাপারে একটু বেশি খেয়াল রাখে। সলিলের দাদা শরৎ নিজের চেষ্টায় মাছের দোকান করেছিল একটা। দুজনের এখন যথেষ্ট আয়, যদিও সলিল এক সংসারে থাকে দাদার সঙ্গে, তবুও সংসারের দিকে তাকায় না ও। অল্প কিছু টাকা দিয়ে দেয় দাদার হাতে। নিজের ২ ছেলে মেয়ে, বউ, মা, এমনকি ভাইয়ের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছে শরৎ। সলিল বাড়ি তৈরির দিকে লক্ষ্য দিয়েছে। এটাতেই শান্তি শরতের। পুরনো ২ কুঠুরি টিনের চালের বাড়িটাকে একপাশে ফেলে রেখে নতুন বাড়িটা মন্দ করেনি সলিল। বাড়িতে ১ তলা ও ২ তলা মিলিয়ে বাথরুম ২টো। তবু এখনও পুকুর ঘাটে স্নান করতে যায় অন্য ধান্দায়। বাইক হাঁকিয়ে দোকানে যায় সলিল। ক্লাস 10 পর্যন্ত পড়লেও চলনে বলনে বাবু বাবু ভাব। শরতের সঙ্গে সলিলের অমিল একটাই, চারিত্রিক দিক দিয়ে শরতের পুরো উল্টো সলিল। মেয়েদের প্রতি ওর দুর্বলতার কথা সবাই জানে, পাতি ভাষায় যাকে বলে ছুকছুকে স্বভাবের। শেফালির উপর নজর যেন একটু বেশি, তাই এবার এই সুযোগের সদ্ব্যবহার করতে চায় শেফালিও। শেফালির শ্বশুর বাসের ড্রাইভার ছিলেন।
তার আয় থেকেই এই বাড়িঘর তৈরি করেছিলেন। তবে বয়স হওয়ায় এখন আর বাস চালান না। ওর বর বিজয় খুব কম বয়স থেকেই লোকাল বাসের ড্রাইভার। এখন অবশ্য দূরপাল্লার বাসের ড্রাইভার, ট্যুরিস্ট এজেন্সির সঙ্গে যুক্ত। শহরেই থাকতে হয় তাকে। মাসে একবার কি দুবার আসে দু-এক দিনের জন্য। এদিকে এখন আবার ১ মাসের জন্য ওর শ্বশুর শাশুড়ি গেছেন বাঁকুড়ায় মেয়ের বাড়িতে। প্রতিবার এই সময় যান ওরা। তবে বিট্টু একটু বড় হওয়ায় দাদু ঠাকুমার সঙ্গে গেছে এবার। বাড়িতে এখন শেফালি একা। কথাটা জানে সলিল, তাই শেফালির চায়ের নিমন্ত্রণ লুফে নিয়েছে সলিল। শেফালি শুধু দেখতেই ভালো নয়, ও উচ্চ মাধ্যমিক পাশ। শিকদার গোষ্ঠীতে এত শিক্ষিত ও বুদ্ধিমতী বউ আর একটাও নেই। তাই সলিলের ভারী পছন্দ ওকে। ভাতের হাঁড়িটা উনুনে বসিয়ে তরকারি কাটছিল শেফালি। পাশে নিজের ছোট্ট সেলফোনটা নিয়ে বসেছে। সুযোগ পেলেই বউকে ফোন করে বিজয়। কখন করবে তার তো ঠিক নেই, তাই কাছেই রাখে শেফালি ফোনটা। একা রয়েছে এখন, নিজের জন্য বেশি তরকারি রাঁধতে ভালো লাগে না ওর। যা হোক একটা রান্না করে নেয়। আজ আলু ফুলকপির ঝোল করবে ঠিক করেছে। ফ্রিজে টমেটোর চাটনি আছে, ওই দিয়েই হয়ে যাবে। একবেলা রান্না করলে দুবেলায় হয়ে যায়। শীতটা পড়েছে, তাই রাতে খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে। ৩ কুঠুরি একতলা বাড়ি শেফালিদের। বাড়িতে গ্যাস, টিভি, ফ্রিজ সবই আছে। সিলিন্ডার কলও আর একটা ছোটোখাটো বাথরুমও আছে। তবে জল পাম্প করে কাচাকুচি করতে ভালো লাগে না ওর, তাই কাঁচা থাকলে কিংবা মাথায় শ্যাম্পু দিলে পুকুরে যায় ও। শেফালিকে যেতে দেখেই যে পুকুর ঘাটে গেছে সলিল, সেটাও ভালো করেই বুঝতে পেরেছে। নিজের মনেই ফিক করে হাসল শেফালি। কাল সন্ধে হলেই সিঙাড়া চপ নিয়ে চা খেতে হাজির হবে সলিল। শুধু চা খেতে যে আসছে না ও, সেটা শেফালি জানে। ওর লোভ শেফালির শরীরের উপর। হঠাৎ করে এমন একটা সুযোগ মিলে যাওয়ায় মনে মনে বেশ খুশি শেফালি। ভয় একটু করছে না যে তা নয়, তবে কিছু পেতে গেলে রিস্ক তো নিতেই হবে। বিজয় ভীষণ সঞ্চয়ী, ফালতু পয়সা নষ্ট করে না ও। দোতলা হাঁকানোর বাসনা নেই বিজয়ের। ও চায় নিজে একটা বাসের মালিক হতে, সেই জন্যেই সঞ্চয় ওর। শেফালি ওকে হাড় কঞ্জুস বলে। বিজয় রাগ না করে হেসে উড়িয়ে দেয়। ভাতের হাঁড়িটা নামিয়ে কড়াইটা গ্যাসে বসাতেই বিজয়ের ফোন এলো। ফোন ধরে শেফালি আদুরে গলায় বলল, তুমি কবে বাড়ি আসবে বলো তো? কতদিন আসুনি এবার, ভাল লাগে না। বিজয় হাসল। পাগলি একটা, কি করব বলো? শীতে বেড়াতে যাওয়ার ধুম বাড়ে লোকের, তাই ছুটি মিলছে না। তবে যাব এর মধ্যেই একটা রাতের জন্য। সেটা কবে শুনি? এই তো আগামী। না, এবার আমি যেদিন বলবো সেদিনই আসতে হবে। কোনো অজুহাত শুনবো না আমি। আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে। আগে থেকে বলে রাখতে হবে মালিককে। আমার সুন্দরী বউয়ের জন্য এটুকু তো করতেই হবে। খিলখিল করে হেসে উঠল শেফালি। শেফালিকে দেখে বোঝার উপায় নেই যে ৫ বছরের বাচ্চার মাও। ১৯ বছর বয়সে যখন ওর বিয়ে হয় তখন বিজয়ের বয়স ছিল ২৮। পুরো ৯ বছরের বড় বিজয় আদর করতে করতে বলতো, জানো তো, আমার বউকে দেখে আমার বন্ধুদের হিংসে হয়। হিংসে হওয়ারই তো কথা। আমার মতো মাধ্যমিক পাশ কালো ছেলের এমন বউ। রমেন কি বলে জানো? তোর বউ ভাগ্য খুব ভালো। শুধু শিকদার গোষ্ঠীতে কেন, এই পাড়াটায় এমন সুন্দরী বউ আর একটাও নেই। এসব কথা শুনে মনে মনে আত্মপ্রসাদ লাভ করতো শেফালি। আনন্দে ডগমগ হয়ে বলতো, ছাড়ো তো ওদের কথা। বিয়ের পর এই ৬ বছরে চেহারার সামান্য পরিবর্তন হয়েছে শেফালির। সারাদিন সংসারের কাজ করলেও রূপ কমেনি এতটুকু, বরং মুখটা আরও ভরাট হয়ে রূপ যেন বেশি খোলতাই দিয়েছে। রূপের দেমাক একটু থাকলেও পাড়ায় মিশুকে বলে বেশ সুনাম আছে শেফালির। পরদিন সন্ধ্যের পর ২ ঠোঙা সিঙাড়া আর ভেজিটেবল চপ নিয়ে শেফালির ঘরে এলো সলিল। শেফালি চা করে নিয়ে এসে ঘরে ঢুকলো। একটা লাল রঙের ফুল হাতা ব্লাউজ আর লাল হলুদের প্রিন্ট শাড়ি পরেছে শেফালি। কপালে বড় লাল টিপ, চোখের সামান্য কাজল, এতেই যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে ও। চপ সিঙ্গারা খেতে খেতে গল্প করছিল ওরা। মাঝে মাঝে শরীর তুলিয়ে হাসছিল শেফালি। তাতে বুকের কাপড় কিছুটা সরে যাচ্ছিল। হাতের নাগালের মধ্যে ২৫ বছরের পূর্ণ যৌবনবতী একজন নারী।
সলিলের রক্তে মাতন ধরে গেছে। শেফালিকে কাছে পাওয়ার বাসনায় অস্থির হয়ে উঠেছে ও। আর নিজেকে সংযত রাখতে না পেরে শেফালিকে জড়িয়ে ধরার জন্যে দুহাত বাড়ালো ও। শেফালি কায়দা করে সরে গেল। কি ভাবো বলো তো ঠাকুরপো, এত অল্পেই ধরা দেবে এই শেফালি? কক্ষনো না। অঞ্জু আর শেফালি এক নাকি? শুধু চপ সিঙ্গারা খেয়ে কি করে নিজেকে বিলিয়ে দিই বলো তো? শেফালির দাম অনেক বেশি, তাই শেফালিকে পেতে গেলে তার দাম দিতে হবে। তবে হ্যাঁ, উপযুক্ত দাম দিতে পারলে তুমি নিজের মতো করে পাবে শেফালিকে। এই ঘরের বিছানা সুন্দর করে সাজানো থাকবে তোমার জন্য। এতে আমার যে আগ্রহ নেই তা তো নয়। জানোই তো, তোমার দাদা না যেমন কিপ্টে তেমনই বেরসিক। তুমি নিশ্চয়ই ওরকম নও। আরও একটু কাছে সরে এসে শেফালির থুতনিতে হাত রাখল সলিল। বলো, কি চাই তোমার? দামি শাড়ি না কানের দুল? শেফালি বলল, তোমাকে কিছু কিনতে হবে না, আমি পছন্দ করে কিনে নেব। একেবারে নতুন কনের মতো সাজবো তোমার দেওয়া টাকায় কেনা লাল শাড়ি আর লাল ওড়না পরে। তবে সোনার দরকার নেই, ইমিটেশন গয়নায় সাজবো। তুমি ওড়না সরিয়ে আমার মুখ দেখবে। কেমন হবে বলো তো ব্যাপারটা? সলিল বিগলিত হয়ে বলল, দারুণ, একেবারে ফুলশয্যার মতো। কত টাকা লাগবে বলো? বেশি নয়, 15,000 টাকা দিলেই হবে। টাকাটা কালই পেয়ে যাবে, কিন্তু কবে পাবো তোমাকে সেভাবে আমি? শেফালি বলল, কালকের দিনটা সময় নিলাম কেনাকাটা করার। পরশু আসবে তুমি, তবে একটু রাত করে। আর পাজামা পাঞ্জাবি পরে সেন্ট মেখে আসবে। খিড়কির দরজা ঠেসানো থাকবে, আমার ঘরের দরজাও ঠেসানো থাকবে। সাবধানে আসবে, দেখো কেউ যেন টের না পায়। নতুন বউ হয়ে যখন এসেছিল শেফালি, তখনই মনে ধরেছিল সলিলের শেফালিকে। ও মনে মনে ভাবল, টাকা কত আসবে কত যাবে, কিন্তু এই সুযোগ তো আর আসবে না। বরং একবার শেফালিকে সন্তুষ্ট করতে পারলে এই সুযোগ আবার নিশ্চয়ই আসবে ভবিষ্যতে। আজ আর এর থেকে বেশি এগোনো যাবে না বুঝে অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো সলিল। কাল ভোর 4টের সময় দরজা খুলে রেখো, আমি তোমাকে টাকাটা দিয়েই চলে যাব। কাজল টানা চোখে বিলোল কটাক্ষ হানল শেফালি। অবশ্যই, কিন্তু একটা জিনিস আমি কিনবো না, সেটা তুমি নিয়ে আসবে। কি গো, বিশেষ কিছু? বলো বলো। তুমি তোমার দোকানের একটা জরির কাজ করা শৌখিন চটি নিয়ে আসবে, না হলে শ্বাসটা ঠিকঠাক হবে না, মানে মাথা থেকে পা পর্যন্ত। এই কথা, এটা তো কোনো ব্যাপারই নয়। সলিল বেরিয়ে যেতে সদর দরজা আটকে দিয়ে নিজের মনে একচোট হেসে নিল শেফালি। বধ হয়েছে ভেড়াটা। শেফালির তাহলে ভালোই দর। এক কথায় 15,000 দিতে রাজি হয়ে গেল সলিল। এতটা ভাবেনি শেফালি। 20,000 বললেও মনে হয় রাজি হয়ে যেত ও। সন্ধ্যের পর এত চপ সিঙাড়া খেয়ে পেট ভর্তি হয়ে গেল। রাতে আর কিচ্ছু খাওয়া যাবে না। ভালোই হবে, কাল ওই দিয়েই চালিয়ে দেবে দুপুরটা। কালকে আবার স্টেশন বাজারে যেতে হবে তো মার্কেটিং করতে। এখন লিস্ট করতে বসতে হবে। তার আগে বিজয়কে আর একবার ফোন করে ওর আসার সময়টার ব্যাপারে শিওর হয়ে নেওয়া দরকার। বাজারে কেনাকাটা করতে যেতে হবে, তাই ঘুম থেকে উঠে চা খেয়েই সকাল সকাল ঘরদোর মুছে পুকুরে গেল শেফালি। আজ আবার শাশুড়ির ইতু পুজো আছে, সেটাও করতে হবে। ইতু পুজোর জন্য পুকুরে স্নান করাই এই পাড়ার রীতি। পুকুর ঘাটে দেখা হলো অঞ্জুর সঙ্গে। অঞ্জুকে অবশ্য রোজ পুকুরেই স্নান করতে হয়, কারণ বাড়িতে কল বাথরুম কিছুই নেই ওদের। অঞ্জুর বাবা মারা গেছে কম বয়সে। ওদের অবস্থা তেমন ভালো নয়। টিনের চালের একটানা 4খানা ঘর, তাও বড়দা আলাদা হয়েছে 2খানা ঘর নিয়ে। ছোটদাই ভরসা। বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না বলে ঠিক করেছে ও। এদিকে অঞ্জু বিয়ের জন্য শিবরাত্রি, ইতু পুজো সবই করে চলেছে মায়ের কথায়, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। টাকার জোর থাকলে অবশ্য কবেই হয়ে যেত বিয়েটা। তখন আর শ্যামলা রঙের জন্য আপত্তি করত না সব পাত্রপক্ষ। শেফালিকে খুব পছন্দ করে অঞ্জু। দেখা হতেই এক মুখ হেসে বলল, ভালো আছো বৌদি? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমার আবার থাকা, জানোই তো বড় বৌদির ব্যবহার কেমন, আলাদা থাকে। তাও শান্তি দেয় না আমাকে আর মাকে। তোমার নিশ্চয়ই বিট্টুর জন্য মন কেমন করছে? তা করছে, তবে পিসির বাড়িতে খুব আনন্দে থাকবে,
ও দাদাদের সঙ্গে খেলাধুলা করে। তাড়াতাড়ি ডুব দিয়ে উঠে পড়ল শেফালি। আজ আবার আমার একটু তাড়া আছে রে, ইতু পুজো সেরে একটু স্টেশন বাজারে যাব। বিজয়দা এসেছে বুঝি? না আসেনি, আসবে। ঘাট থেকে উঠে পিছন ঘুরে অঞ্জুর দিকে তাকিয়ে মনে মনে হাসল শেফালি। বেচারা অঞ্জু জানেও না আগামীকাল রাত্রে কি ঘটতে চলেছে শেফালির ঘরে ওর ভালোবাসার মানুষ সলিলের সঙ্গে। রাত ৮টা নাগাদ আজ কর্মচারীদের ছুটি দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে সলিল। বাড়ি ঢুকে শার্ট প্যান্ট ছিঁড়ে পাজামা পাঞ্জাবি পরে পারফিউম মেখে বেরিয়েছে। বাড়িতে বলেছে পাশের গ্রামে এক কাস্টমারের বাড়ির নেমন্তন্ন আছে। প্রিন্টেড পেপার দিয়ে প্যাক করে জুতোর বাক্সের ভোল বদলে ফেলেছে, সঙ্গে এক গুচ্ছ রজনীগন্ধা স্টিকও নিয়েছে। বাইকে কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে আবার ব্যাক করেছে। খিড়কির দরজা দিয়ে ঢুকে পড়েছে শেফালির বাড়ি। ওর ঘরের দরজাও ঠেসানো, ঠেলতেই খুলে গেল। না, কথা রেখেছে শেফালি। ঘরের নাইট ল্যাম্পের নীলাভ আলোয় দেখা যাচ্ছে শেফালিকে। লাল শাড়ি পরে গয়নাগাটি পরে মাথায় ওড়না দিয়ে বসে আছে শেফালি। মনে মনে হিসেবটা মিলিয়ে নিল সলিল। তার মানে শেফালিও ভীষণভাবে চাইছিল সলিলকে। আসলে বিজয়দা যা রসকসহীন মানুষ, ওকে নিয়ে খুশি হতে পারে নাকি শেফালির মতন একটা মেয়ে? বেচারা যা চায় তা পায় না। আজ খুব আদর করবে ওকে সলিল। সিনেমায় দেখা ফুলশয্যার দৃশ্যকে নকল করে ঘরে ঢুকে দরজায় খিলটা তুলে দিল সলিল। তারপর বিছানার কোণায় বসে আবেগ জড়ানো গলায় বলল, আজকে আমার জীবন ধন্য হলো। শেফালি চাপা গলায় বলল, আমারও। সলিল এসে জড়িয়ে ধরল শেফালিকে। সঙ্গে সঙ্গে বাইরের দিক থেকে শিকল পড়ল দরজায়। সেই শব্দ কানে যেতেই চমকে উঠল সলিল। বারান্দার দিকের জানালার পর্দাটা নড়ে উঠল। উত্তেজনার বশে সলিল খেয়াল করেনি যে জানালাটা খোলা আছে। সলিল তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। দেখল পর্দার ফাঁক দিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে শেফালি। সলিল বলল, তুমি ওখানে? তাহলে বিছানায় কে? শেফালি হাসল। বিছানায় সে, যাকে তুমি শহরে সিনেমা দেখানোর নাম করে নিয়ে গিয়ে অ্যাবর্শন করিয়েছিলে। তা না করলে এতদিনে সে তোমার সন্তানের মা হতো। একটা মেয়ের প্রতি এত বড় অবিচার একটা মেয়ে হয়ে মেনে নিই কি করে? তার মানে ও অঞ্জু? সলিল ছুটে গিয়ে ওড়না সরিয়ে মুখ দেখল। অঞ্জু তুমি? এবার বাইরে থেকে যার গলা শোনা গেল তা শুনে আঁতকে উঠল সলিল। বিজয় বলল, তুই যেটা স্বীকার করেছিস সেটা আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। অঞ্জুকে জড়িয়ে ধরার ছবিটাও তুলেছি। তোর নামে বদনাম আছে জানি, তা বলে তুই বৌদিকে এই প্রস্তাব দিবি তা আমি স্বপ্নেও ভাবিনি। আর একটা কথা, আজ রাত্রেই যদি তুই অঞ্জুকে বিয়ে করিস তো ভালো, না হলে আমি সকলকে জানিয়ে দেব যে তুই আমার ভাই হয়ে আমার বউয়ের সঙ্গে নোংরামি করতে চেয়েছিলি। আর রাজি হলে সকলকে উল্টো কথা বলবো। বলবো সলিল আমার বউকে জানিয়েছিল যে ও অঞ্জুকে বিয়ে করতে চায় আজ রাতেই, তাই ওর বৌদি আর আমি দুজনে মিলে ওর বিয়ের আয়োজন করেছি। বিজয় শিকল খুলতেই দরজার খিল খুলে তাড়াতাড়ি বেরিয়ে এলো সলিল। বিজয়ের সামনে দাঁড়িয়ে শেফালিকে কিছু বলতে পারল না সলিল। শেফালি সরে এসে বলল, আজ অঞ্জুর সব সাজ পোশাক তোমার দেওয়া টাকায় কেনা। আর জুতোটা তো তুমি নিজেই এনেছ। ওর পায়ে দিয়ে ও তোমাদের বাড়ি ঢুকবে। আমি তোমার দাদাকে ধুতি, টোপর আর দুটো ফুলের মালা আনতে বলেছিলাম। অঞ্জু আর আমার বর ছাড়া আসল সত্যিটা কেউ জানে না। অঞ্জুর বাড়িতে আর তোমাদের বাড়িতে খবর দিয়ে এসেছে তোমার দাদা। সবাই জানে আমার অনুরোধে তুমি অঞ্জুকে বিয়ে করতে রাজি হয়েছ। বিয়েটা করো ঠাকুরপো, আমি বলছি তুমি সুখী হবে। অঞ্জু বলেছে ওর ভালোবাসা দিয়ে ও পাল্টে দেবে তোমাকে। রূপ নয়, মনই সবচেয়ে দামি। হৈ হৈ করে বাড়ির উঠোনে এসে হাজির শিকদার গোষ্ঠীর সবাই। হাজির হয়েছে অঞ্জুর বাড়ির সবাই। পুরোহিত আগে থেকেই রেডি করে রেখেছিল শেফালি, শুধু জানায়নি বিয়েটা কার সঙ্গে কার হবে। বলেছিল আপনাকে সময় মতো ডেকে নেব, কথাটা গোপন রাখবেন। অঞ্জুর ছোদ্দা তাকে ডেকে নিয়ে এসেছে। ২৭শে অঘ্রাণ রাত ১১টার লগ্নে বিয়ে হতে চলেছে সলিল শিকদারের সঙ্গে অঞ্জু বাড়ুইয়ের। শাক আর উলুর আওয়াজে গম গম করছে বিজয় শিকদারের বাড়ি। অঞ্জুর মা জামাইকে বরণ করে মেয়েকে বললেন, তোর ইতু পুজো সার্থক হলো রে মা, যাকে বিয়ে করতে চেয়েছিলি সেই তোকে যেচে বিয়ে করছে। সলিলের বৌদি বলল, বলিহারি ঠাকুরপো,
তোমার বিয়েতে একজোড়া কানের ঝুমকো নেব বলেছিলাম, তাই লুকিয়ে লুকিয়ে সারলে বিয়েটা। আচ্ছা কিপ্টে তুমি। সলিল বলল, কাল তুমি আর নতুন বৌদি গিয়ে অঞ্জুর জন্যে গয়না কিনে এনো, সেই সঙ্গে তোমার আর নতুন বৌদির জন্য কানের ঝুমকো। যদিদং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব। মন্ত্র উচ্চারণ করে অঞ্জুর পানি গ্রহণ করল সলিল। সবাই যখন বাসর ঘরে ব্যস্ত, তখন শেফালির হাত ধরে পাশের ঘরে টেনে নিল বিজয়। শেফালিকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি ভাগ্যবান, না হলে তোমার মতো এত গুণবতী ও বুদ্ধিমতী বউ পেতাম না। তুমি যখন আমাকে ফোনে বললে যে অঞ্জুর কষ্টের কথা ভেবে তুমি এত বড় ঝুঁকি নিয়েছো, তখন আমিও ঝুঁকি নিয়ে মালিককে জানিয়ে দিলাম আমার ডিসিশন। বললাম, আজ ছুটি না দিলে আমি আর কাজ করব না এখানে। ব্যাস, তৎক্ষণাৎ ছুটি পেয়ে গেলাম। সত্যি তোমার মনটা খুব বড়। এখন তোমার রূপের থেকে গুণই আমাকে বেশি টানছে। আমি ভীষণ খুশি হয়েছি। শেফালি বলল, অঞ্জু খুব গুণের মেয়ে, সলিল ঠাকুরপো নিশ্চয়ই ওকে ভালোবাসবে বলো। কথা বলতে বলতে ওরা দেখল দরজায় দাঁড়িয়ে সলিল। বিজয় ভেতরে ডাকলো ওকে। সলিল দুহাত জোর করে দাঁড়িয়ে বলল, তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দিও। আমার সম্মান বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। শেফালি ওর হাতটা ধরে বলল, অঞ্জুর অমর্যাদা করো না কখনো, এটাই আমার অনুরোধ। মনে রেখো, মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য অনেক মূল্যবান। সলিল মাথা নেড়ে সম্মতি জানিয়ে আবার ঢুকে গেল বাসর ঘরে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।